ইতিহাসের পাতায় যে কটি দীর্ঘমেয়াদী সাম্রাজ্যের কথা জানা যায় তার মধ্যে অটোম্যান সাম্রাজ্য অন্যতম। ৬০০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা এই সাম্রাজ্য মধ্য এশিয়ার ইতিহাসে এক বিরাট অংশ জুড়ে রয়েছে। এটি প্রায় ৩টি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল, যা এর আগে অন্য কোনো সাম্রাজ্য করতে পারেনি। ১৫শ শতাব্দীতে সামরিক ও অর্থনৈতিক শক্তিতে অটোমানরা ছিল জগতের শ্রেষ্ঠ সাম্রাজ্য। তবে সময়ের কালচক্রে এত সফলতার পরও বিশাল এই সাম্রাজ্যের পতন দেখেছিল গোটা বিশ্ব। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ১৯২২ সালে আনুষ্ঠানিকভাবেই শেষ হয় অটোমানদের শাসনকাল। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকে ভিডিওতে অটোম্যান সাম্রাজ্য কীভাবে গঠিত হয়েছিল ও তার শেষ পরিণতি কী হয়েছিল এবং বিশ্ব ইতিহাসে তাদের ভূমিকা কী ছিল, এই বিষয়ে আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ইউরোপের এক প্রাচীন সাম্রাজ্য হল রোমান সাম্রাজ্য, যা প্রায় ৭৫০ খ্রিস্টপূর্ব থেকে ১৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। ৩৩০ খ্রিস্টাব্দের রোম সম্রাট কনস্ট্যান্টাইন তার রোমের রাজধানী নিয়ে আসেন বাইজেন্টিয়ামে এবং রাজধানীর নাম রাখেন কনস্ট্যান্টিনোপল। ৩৯৫ খ্রিস্টাব্দ আস্তে আস্তে রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বাইজেন্টানিয়ামের ভাগে থাকা রোমান সাম্রাজ্য এর পরও প্রায় ১০০০ বছর ধরে চলতে থাকে, কিন্তু ধীরে ধীরে এই বিশাল সাম্রাজ্য অনেকগুলো ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, যার ফলে নাম রোমান সাম্রাজ্য হলেও এদের মধ্যে একতা ছিল না। এমনই একটি ছোট গোষ্ঠী ছিল অটোম্যান। অটোম্যান সাম্রাজ্যের সূচনা হয়েছিল সুলতান ওসমানের হাত ধরে। আরবি ভাষায় ওসমানকে ওথমান বলা হয়, আর সেখান থেকেই ধীরে ধীরে ওসমানীয় সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য নামে পরিচিত হয়। অটোমান সাম্রাজ্যের বিস্তার খুবই দ্রুত হয়েছিল। ছোট ছোট গোষ্ঠীগুলোকে তারা একত্রিত করে ফেলেছিল অল্প সময়ের মধ্যেই। ঔপনিবেশিক শাসনে ইংরেজরা যে দেশ দখল করত, সে দেশের সংস্কৃতি, ভাষা, জীবন ধারণের পদ্ধতি সব পাল্টে ফেলার চেষ্টা করত। কিন্তু অটোমান সাম্রাজ্যের শাসকরা কখনোই অন্য গোষ্ঠীগুলোকে পাল্টানোর চেষ্টা করত না, ফলে তাড়াতাড়ি অন্যান্য গোষ্ঠীগুলোকে একত্রিত করতে পেরেছিল তারা। তাছাড়া এরা ছিল খুব ভালো ঘোড়সওয়ারি, যা যুদ্ধে তাদের সহায়তা করত। অটোমানরা ছোট আকারের তীরধনুক তৈরি করেছিল, যা ঘোড়ার পিঠে বসেই চালানো যেত। ১৩২৪ সালে সুলতান ওসমানের মৃত্যুর পর তার ছেলে ওরহান গাজী পরবর্তী সুলতান হন। তার আমলে অটোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য থেকে স্বতন্ত্র হয়। রোমান সাম্রাজ্যের বাইজেন্টিয়াম ততদিনে অনেক দুর্বল হয়ে পড়েছিল। ক্ষমতার জন্য নিজেদের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভাইয়েরা। এই সুযোগটিকে ওরহান কাজে লাগান এবং রাজা জন ৬-এর মেয়ের সাথে বিবাহ করেন ওরহান গাজী এবং অল্প সময়ের মধ্যেই বাইজেন্টিয়াম রাজ্যের বহু বড় বড় শহর দখল করে ফেলেন। তার আমলে সুলতানের সুরক্ষার জন্য একটি প্রশিক্ষিত দল তৈরি করা হয়েছিল, যাকে জানিসার্সি বলা হতো। বিজিত রাজ্যগুলো থেকে ৮ থেকে ১৬ বছরের ছেলেদের ধরে নিয়ে আসা হতো অটোমান সাম্রাজ্যের রাজধানী বুসারে। এখানে এদের শিক্ষা, সংস্কৃতি এবং যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হতো। তাদেরকে মাইনে এবং পেনশনও দেওয়া হতো। প্রথম দিকে এটি অতটা জনপ্রিয়তা না পেলেও পরবর্তীকালে এটি একটি উন্নত মানের চাকরি হিসাবে দেখা দেয়, যেখানে আর্মির চাকরি শেষে রাজ্যের বড় বড় রাজনৈতিক ও শাসন ব্যবস্থার অংশ হওয়া যেত। ১৪৫৩ সালে কনস্ট্যান্টিনোপলের বিজয়ের পর অটোমান সাম্রাজ্যের দ্রুত বিস্তৃতি ঘটতে থাকে। এ সময় বেশ কয়েকজন সুদক্ষ শাসকের আগমন ঘটে অটোমান সাম্রাজ্যে। তারা সাম্রাজ্যকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত করেন। এ সময় অটোমান সুলতানেরা ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যের যে পথ, সেটির বিস্তৃত অংশ দখল করে নেন। ফলে এই অঞ্চলে বাণিজ্য করার জন্য অটোমানদের কর দিয়ে বাণিজ্য করতে হতো। ফলে অটোমান সাম্রাজ্য দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে থাকে। সুলতান প্রথম সেলিম পারস্যের সাফাভি বংশের সম্রাট ইসমাইলকে পরাজিত করে এবং তিনি মিশরে অটোমান সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করেন। প্রথম সেলিমের পর তার সন্তান প্রথম সুলেমান সাম্রাজ্যকে সফলতার শিখরে নিয়ে যান। তিনি সর্বপ্রথম বেলগ্রেড জয় করেন। এছাড়া তিনি মহাচের যুদ্ধে হাঙ্গেরিকে পরাজিত করে হাঙ্গেরি দখল করে নেন। তিনি ভিয়েনা দখল করার জন্য ২বার ভিয়েনা অবরোধ করে রাখেন, তবে তিনি সফল হতে পারেননি। তবে সুলতান সুলেমানের সময় অটোমান সাম্রাজ্যের আয়তন ছিল সবচেয়ে বেশি। অস্ট্রিয়া, ফ্রান্স এবং ইউরোপ সহ বেশ কয়েকটি দেশ সুলতান সুলেমানকে বাদশাহ হিসাবে মেনে নেন। অটোমান বা উসমানী সাম্রাজ্যের বাদশাহদের ক্ষমতা ও দাপট এত বেশি ছিল যে তাদের সামনে কোনো মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারত না। বিশাল দক্ষ সেনাবাহিনী, প্রচুর পরিমাণ অস্ত্র, অঢেল অর্থের সামনে অন্য কোনো সুলতান বা বাদশাহ মুখোমুখি হওয়ার সাহস পেতেন না। অটোমানদের ৬২৪ বছরের শাসন আমলে তাদের রাজধানীকে বাইরের কোনো শক্তি আক্রমণ করার সাহস করেনি। যদিও সাম্রাজ্যের শেষের দিকে তাদের প্রতিপত্তি অনেকটাই কমে গিয়েছিল। সুলতান সুলেমান হাঙ্গেরির বিরুদ্ধে মহাচের প্রান্তে মাত্র ১.৫ ঘন্টায় যুদ্ধ জয় করেন। সেই যুদ্ধে হাঙ্গেরির লুই নিজেও মৃত্যুবরণ করেন। বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্সও সে সময় অটোমানদের সঙ্গে মিত্রতা করতে বাধ্য হয় এবং তারাও অটোমানদের বিভিন্ন হারে কর ও উপঢৌকন পাঠাত। সুলতান সুলেমানের সময় অটোমান স্থল ও নৌ উভয় দিকেই
অপরাজেয় ক্ষমতার অধিকারী ছিল। তাদের মুখোমুখি হওয়ার মতো সাহস কেউ দেখাতো না সে সময়। বাবা সেলিমের মতো সুলতান সুলেমানও সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করেন, পারস্যের রাজা শাহ তাহমাসপের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বাগদাদ ছিনিয়ে নেন। সুলতান সুলেমান যেমন তার সাম্রাজ্যকে ক্ষমতা ও দাপটের দিক দিয়ে উচ্চতর আসনে নিয়ে গিয়েছিলেন, তার পরবর্তী সুলতানেরা সেটা আর বৃদ্ধি করতে সক্ষম হননি। পরবর্তীতে সুদক্ষ সুলতানের অভাবে সাম্রাজ্যের দাপট ধীরে ধীরে কমতে থাকে। 1520 থেকে 1566 পর্যন্ত 46 বছর সুলতান সুলেমান যখন শাসন করেছেন, তখন 3 মহাদেশের বাদশাহ হিসাবে কেউ তাকে মেনে নিতে অস্বীকার করতে সাহস পায়নি। যারা এই দুঃসাহস করেছে তাদের পরিণতি খুবই খারাপ হয়েছিল। কিন্তু সুলেমানের মৃত্যুর পর থেকে এই সাম্রাজ্য যোগ্য শাসকের অভাবে দিন দিন জৌলুস হারাতে থাকে। এত সফলতার পরও বিশাল এই সাম্রাজ্যের পতন দেখেছিল গোটা বিশ্ব। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1922 সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে অটোমানদের। চুক্তির মধ্য দিয়ে তৎকালীন অটোমান সুলতান ষষ্ঠ মেহমদকে পদচ্যুত করা হয়। পরাজয় মেনে নিয়ে একটি ব্রিটিশ জাহাজে করে ইস্তানবুল ত্যাগ করেন সুলতান। অটোমানদের পতনের পরই আধুনিক তুরস্ক গঠিত হয়। অটোমান সাম্রাজ্যের পতন মূলত সুলতান সুলেমানের পর থেকেই শুরু হয়। সুলতান সুলেমান নিজে যোগ্য শাসক হলেও তিনি তার যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি। তার 4 ছেলেদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন শাহজাদা মুস্তাফা ও শাহজাদা বাইজিদ, কিন্তু তিনি তার 2 যোগ্য সন্তানকে মৃত্যুদণ্ড দেন। ফলে একমাত্র উত্তরসূরি ছিলেন শাহজাদা সেলিম। তিনি সিংহাসন আরোহণ করার পর প্রায় সময় প্রাসাদে মদ্যপ অবস্থায় থাকতেন এবং কবিতা লিখে সময় কাটাতেন। সাম্রাজ্যের কাজে মনোযোগ দিতেন না একেবারেই। এভাবে তার পরবর্তী কয়েকজন শাসক একইভাবে প্রাসাদ কেন্দ্রিক জীবনযাপন করতেন। যুদ্ধ ছিল তাদের চরম অনীহা। এভাবে সময় কাটতে কাটতে এমন অবস্থায় আসে যে যোগ্য শাসকের অভাবে অটোমান সাম্রাজ্যের সিংহাসনে বসানো হয় মোস্তাফা নামের একজন পাগল ব্যক্তিকে। অযোগ্য সুলতান, অযোগ্য মন্ত্রী, দুর্নীতিপরায়ণ সরকারি অফিসার, বিশ্বাসঘাতক মিত্রদের কারণে অটোমান সাম্রাজ্যের পতন দিন দিন ত্বরান্বিত হতে থাকে। 1299 থেকে 1566 সাল পর্যন্ত শাসকদের মধ্যে কোনো অযোগ্য শাসক ছিলেন না। অন্যদিকে 1566 থেকে 1922 সাল পর্যন্ত 13 জন সুলতানের মধ্যে মাত্র 2 জন দক্ষ শাসক ছিলেন। এদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব, দীর্ঘদিন কোনো যুদ্ধ না করার কারণে অর্থনৈতিকভাবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশসমূহ অর্থনীতি ও অস্ত্রশস্ত্রের দিক থেকে অনেক এগিয়ে যাওয়ার কারণে তারা অটোমানদের আনুগত্য অস্বীকার করে, যার ফলে সাম্রাজ্যের আয়তন দিন দিন ছোট হতে থাকে। সবকিছু মিলে সাম্রাজ্য চরম বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে বিংশ শতাব্দী পর্যন্ত আসে। বিংশ শতাব্দীর শুরু থেকে অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয়। 1914 সালের মধ্যে ওসমানীয় সাম্রাজ্য ইউরোপ ও উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল হারিয়ে ফেলে। এর মধ্যে সাম্রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ অবলম্বন করেছিল। যুদ্ধে জার্মানি ও অটোমানদের পরাজয় ঘটার পর 1918 সাল থেকে কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং 1922 সালের 1 নভেম্বর অটোমান সালতানাতের বিলুপ্তি ঘটিয়ে স্বাধীন তুরস্কের সৃষ্টি হয়। অবসান ঘটে অটোমানদের গৌরবময় সাম্রাজ্যের। বন্ধুরা, ইতিহাসে সাম্রাজ্য যতই শক্তিশালী হোক না কেন, তার পতন নিশ্চয়ই থাকবে। আপনার কি মনে হয়, কেমন ছিল অটোমানদের সাম্রাজ্য? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে